মেঘালয়ের হানিমুন কাপল এখন সব জায়গায় হট টপিক হচ্ছে এটাই। তো আপনারা সবাই মেঘালয় নিয়ে বা শিলং নিয়ে অনেক খারাপ খারাপ খবরই শুনছেন এখন। তাই ভাবলাম আমি যখন গেছিলাম শিলং বা মেঘালয়ে ঘুরতে, সেখানকার কিছু ভালো খবর আপনাদের সাথে শেয়ার করি। তো এইবারে আমি কাজের জন্য গেছিলাম গুয়াহাটিতে। অ্যাকচুয়ালি আমার কাজটা ছিল শিলংয়ে, কিন্তু ডিরেক্টলি কলকাতা টু শিলং ফ্লাইট পাইনি, যে কারণে আমি গুয়াহাটি ভায়া হয়ে শিলং গেছিলাম। তো যেটা আমি অলওয়েজ বলে থাকি, ডিজি যাত্রা অ্যাপ যদি আমাদের ফোনে থাকে আর সেখানে যদি আমরা বোর্ডিং পাস আগে থেকে আপলোড করে দিই, তাহলে আমাদের ওইভাবে লম্বা লাইন দিয়ে আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে, আমাদের আইডি প্রুফ দেখিয়ে ঢুকতে হয় না, আমরা ডিরেক্টলি এন্ট্রি নিতে পারি। আর এই যে এখানে সিকিউরিটি চেকিং বা লাগেজ ড্রপের জন্য আলাদা করে একটা লাইন থাকে, সেখানেও আমরা ডিজি যাত্রা অ্যাপের যে লাইনটা সেটা ফলো করে একটু আগেই এন্ট্রি নিয়ে নিতে পারি। তো এখানে আমি আমার লাগেজটা ড্রপ করতে আসছিলাম, যে যখন এই ভদ্রলোকটি আমার সামনে এসে আমাকে জিজ্ঞেস করেন, আপনার কি বোর্ডিং পাস ডাউনলোড করা আছে? আমি বললাম হ্যাঁ, ডাউনলোড করা আছে। তখন উনি বললেন যে এখানে তো আমাদের সেলফ সার্ভিস সেন্টার একটা রয়েছে, যেখানে গিয়ে আপনি আপনার পিএনআর নাম্বার দিয়ে আপনার লাগেজে যে রিসিপ্টটা বেরোয়, সেই রিসিপ্টটা আপনি লাগেজে অ্যাটাচ করে আপনি সেলফ মানে নিজে থেকেই আপনি ওই লাগেজটাকে ড্রপ করে দিতে পারেন, যে জন্য আপনাকে আলাদা করে কারোর হেল্প নিতে হবে না বা লাইনে দাঁড়াতে হবে না। তো সেটাই আমি করেছি ডেফিনেটলি। করার পর তারপর আমি এগিয়ে যাই সিকিউরিটি চেকিংয়ের দিকে। তো সেখানে দেখতেই পাচ্ছেন ডিজি যাত্রার আলাদা করে একটা লাইন ছিল, যেখানে আমার একদমই ফাঁকাই ছিল সেই লাইনটা। সেখানে আমি জাস্ট ফেস স্ক্যান করে আমি ঢুকে যাই ভেতরে। তো আমি ঢুকে গেছি সিকিউরিটি চেকিংয়ের জন্য। তো দেখতে পেলাম এই দিকের লাইনটা মোটামুটি ফাঁকা আছে বাকি লাইনগুলোর তুলনায়। তারপর তো আর মোবাইল অ্যান্ড বাকি যা ইলেকট্রনিক জিনিসপত্র জমা করে আমাকে চেক ইন করতে হয়, তো সেগুলো করে দিয়েছিলাম। তারপর আমার খুবই খিদে পেয়ে গেছিলো, তাই আমি ভাবলাম ফ্লারিস থেকে কিছু খাওয়া যাক। তো সেখানে আমি গিয়ে জিজ্ঞেস করি যে কোনো হট বেভারেজেস আছে কি না। তো ওরা বললো যে না, সেটা অ্যাভেলেবেল নেই সেই মুহূর্তে। তো ঠিক আছে, আমি ভাবলাম যে কী খাওয়া যায়, তারপর একটা স্যান্ডউইচই অর্ডার করে নিই। স্যান্ডউইচ খাওয়ার পর তারপরে কিছুক্ষণ ওয়েট করেছিলাম। তারপর দেখলাম বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। এই যে আমি এগিয়ে যাচ্ছি প্লেনের মেইন গেটের দিকে। তো আস্তে আস্তে এগোচ্ছিলাম, বাকি প্যাসেঞ্জাররাও এক এক করে সবাই প্লেনের গেটের দিকে এগোচ্ছিলো। তো এই যে আমি উঠে গেছি প্লেনে। এবারে আমি না আইল না উইন্ডো কোনো সিট পেয়েছিলাম, আমি মিডলে সিট পেয়েছিলাম। তো আমি আমার যেহেতু লাগেজ ড্রপ করে এসেছিলাম, তাই আমার কাছে শুধু একটাই ব্যাগ ছিল। আর ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি একটা ঘটনা ঘটে সেখানে। তো একজন কাপল আর কি, ওরা একসাথে ট্রাভেল করছিলো অ্যান্ড ওদের সিট আলাদা আলাদা পড়েছিলো। তো ওরা একসাথে বসার জন্য আমাকে রিকোয়েস্ট করে যে আমি যদি ওদের উইন্ডো সিটটা নিতে চাই। তো যেহেতু এবার আমি আইলে সিট পাইনি, তো সেই কারণে আমি ওটা অ্যাকসেপ্ট করেই নিয়েছি। মিডিলে বসার থেকে অ্যাটলিস্ট উইন্ডো সিট নেওয়া তো অনেকটাই বেটার। তো যাই হোক, ফাইনালি আমি এটা দেখতেই পাচ্ছেন পৌঁছে গেছি গুয়াহাটি এয়ারপোর্টে। তো আমি যেহেতু লাগেজ ড্রপ করেছিলাম, আমি বেল্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম। মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে এই মুহূর্তে আমার বেল্ট নাম্বার ছিল 2। তো সেই বেল্টের সামনে ওয়েট করছিলাম। এই যে ব্যাগ এক এক করে আসছে সবার, আমি ওয়েট করছিলাম আমার ব্যাগটা কখন আসবে কখন আসবে। এটা একটা লম্বা মুহূর্ত। তো যাই হোক, আমি যেটা নোটিস করলাম গুয়াহাটি এয়ারপোর্টের বাইরে, আপনারাও দেখে থাকবেন, তো একটা বড় মানে বিশাল বড় ফ্যান আর কি কয়েকটা ওখানে চলছিল। তো সেটা দেখে আমার না হাওড়া স্টেশনের কথা মনে পড়ে গেল। সেখানে এরকমই বড় বড় ফ্যান আর কি চলতে থাকে। আর এই যে লোকটিকে আপনি দেখতে পাচ্ছেন, ভদ্রলোককে, ইনি হচ্ছেন গিয়ে আমার শিলং ট্রিপ বলুন, মেঘালয় ট্রিপ বলুন, প্রত্যেকটা টাইমে ইনি আমার সাথে ছিলেন। অ্যাকচুয়ালি আমি ক্যাব করেছিলাম, উবের করেছিলাম গুয়াহাটি এয়ারপোর্ট থেকে আমার হোটেলের জন্য। তো তখন উনি আর কি সেই ক্যাবটি নেন। তো তারপর থেকে আমি ওনাকেই কন্ট্যাক্ট করে নিয়েছিলাম যে আপনি এরপর থেকে আপনাকে ডিরেক্টলি আমি কল করবো আর আপনি চলে আসবেন আমাকে ঘোরানোর জন্য বা আমার কাজের জন্য নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, তারপরে গল্প করতে করতে পৌঁছে গেছি আমার হোটেলে, রত্নামৌলি প্যালেস হোটেলটি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, বিশাল বড় একটা হোটেল। তো যাই হোক, তখন আমি দাঁড়ার থেকে নাম্বারটা নিয়ে নিয়েছি ওনার, যাতে করে পরে আমি ওনাকে কন্ট্যাক্ট করতে পারি। এই যে দেখিয়ে দিচ্ছি রত্নামৌলি প্যালেসের হোটেলের ভেতরের ভিউটা। দেখতেই পাচ্ছেন অনেক রকম মানে গুয়াহাটির ওখানকার লোকাল জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে হোটেলটি। এটি হলো রিসেপশন। তখন অলরেডি কোনো একজন ভদ্রলোক চেক ইন করছিল বা কিছু কাজ ওখানে করছিল। তো তারপরে আমি চেক ইন করে এগিয়ে যাই।
তো এই যে দাদাটি উনি আমাকে হেল্প করছিলেন আমার লাগেজটা আমার রুম অবধি পৌঁছে দেওয়ার জন্য। সত্যি আজ খুবই এক্সস্টেড আমি, এই যে দেখাই যাচ্ছে আমাকে। তো আমি তাড়াহুড়ো করে তারপরে আস্তে আস্তে আমার হোটেল রুমের দিকে এগিয়ে যাই। আমার রুম নাম্বারটা এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওই দাদাটি আমার রুমের দিকেই আমাকে নিয়ে যাচ্ছিলো, ভুল করে উনি আর কি অন্য একটা রুমে, মানে ওনারও খেয়াল ছিল না হয়তো, অন্য একটা রুমে উনি এন্ট্রি নেওয়ার চেষ্টা করছিলেন। বাট ওখানে যেহেতু উইদাউট কার্ড, ওটা তো একটা কি হিসেবে কাজ করে, উইদাউট কার্ড তো এন্ট্রি নেওয়া যায় না রুমের মধ্যে। তো সেটাই হয়েছিল, উনি বুঝতে পেরেছিলেন, উনি সঙ্গে সঙ্গে আমার মানে অ্যাকচুয়াল যে রুম সেই রুমে আমাকে এগিয়ে দিয়ে যান। তো এই যে এখানে ডিজিটাল কিছু জিনিসপত্র যেগুলো দেখতে পেলাম, যেমন ডিএনডি হেনা তেনা ওসবগুলো ডিজিটালি রয়েছে, টাচ স্ক্রিন রয়েছে অ্যাকচুয়ালি যেটা বলবো। তো আমি আমার লাগেজটাকে সব রেখে দিয়েছিলাম, বেশি কিছু জিনিস আমি ব্যাগ থেকে বার করিনি, কারণ হচ্ছে গিয়ে তার পরের দিন ভোরবেলায় আমাকে রওনা দিতে হবে শিলংয়ের জন্য। তো খুবই মিনিমাল যেগুলো আমার দরকারি জিনিসপত্র সেগুলোই বের করেছিলাম ব্যাগ থেকে। তারপর আমি একটু রুম ট্যুর আপনাদেরকে যেটা সবসময় করিয়ে থাকি সেটা করিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ না একটা মানে ইন্টারেস্টিং জিনিস এটা বসে বসে আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি আমাকে কমেন্টে জানাবেন। এই যে একটা জায়গা দেওয়া রয়েছে, ওটা কি বসে স্নান করার জন্য জানি না, আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। তো ওটা আমি দেখেছিলাম। তো তারপরে আমাকে কিছু ডিনার করতে হবে না, ডেফিনেটলি খিদে তো পেয়ে গেছে। তারপর দেখছিলাম যে কী অর্ডার করা যায়। এই যে রত্নমৌলি প্যালেসের মেনু, তো মেনুটা আমি খুলে দেখছিলাম। তারপর তো এখানে স্পা করারও অপশন ছিল, যেখানে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক স্পা আমি করতে পারতাম। বাট আমার সেই অপরচুনিটি আমি পাইনি, কারণ আমি যেটা বলেছি আগে যে তার পরের দিন অনেক ভোরে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল শিলংয়ের উদ্দেশ্যে, কারণ ওখানে যেতেই মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি টাইম লাগে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন পরের দিন সকালবেলা যখন আমি অ্যাকচুয়ালি বেরোচ্ছিলাম হোটেল থেকে, মোটামুটি বৃষ্টি হয়েছিল রাস্তায়। তো অনেক সকালেই আমি বেরিয়ে যাই, অনেক সকাল বলতে আমি আপনাকে বলে দিই 6টা নাগাদ বেরিয়েছিলাম। আমাকে 9টার মধ্যে পৌঁছতে হতো শিলংয়ে, যেখানে আমার কাজ ছিল। তো এই যে দেখুন রাস্তার কিছু ভিউ আমি আপনাদের দেখাতে থাকছি, আপনারা এনজয় করুন। আর আমি এর মাঝে ওয়াক করবো না, আপনারা ভিউটা এনজয় করুন। তো ফাইনালি আমরা এটা শিলং শহরে পৌঁছে গেছি। এতক্ষণ পর্যন্ত আমরা পাহাড়ের অনেক মনোরম দৃশ্য আমরা দেখেছি। এবার আমরা এটা শিলং শহরে পৌঁছে গেছি। সেখানকার রাস্তাঘাট আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আরও পরের মানে ভিডিওর আরও পরের দিকে আপনাদেরকে আরও দেখাতে থাকবো। তো এই যে দেখুন শিলং শহরের ভেতরের দিকের মানে রাস্তাগুলো একটু ছোট, আমি যেটা নোটিস করলাম রিলেটিভলি যেখান দিয়ে আমি এসেছিলাম। তো যাই হোক ফাইনালি আমি পৌঁছে যাই আমার ডেস্টিনেশনে, যেখানে আমার কাজটা ছিল। তো আমি লাগেজ নিয়েই একবারে ওখানে পৌঁছে গেছিলাম। লাগেজটা আমি অন্য জায়গায় রাখার ব্যবস্থা করে নিয়েছিলাম, সেটা হচ্ছে নিগ্রিমস হসপিটাল, যেখানে আমার কাজ ছিল, আপনারা দেখতেই পেয়েছেন হয়তো। তো যাই হোক সেখানে কাজবাজ শেষ করে আমি আবার রওনা দিই আমার হোটেলের দিকে। এখানে কলকাতায় যেরকম হলুদ ট্যাক্সি, এখানে আমি যেটা বুঝলাম যে এই কালারের ব্ল্যাক কালারের এরকম ট্যাক্সিটা এখানকার হচ্ছে একটা ঐতিহ্য। তো আমি সেটাই নিয়ে এগিয়ে যাচ্ছিলাম আমার হোটেলের দিকে। এই যে আমার আজকের জন্য স্টে হোটেল আলপাইন কন্টিনেন্টাল। তো খুবই সুন্দর একটা হোটেল, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে গিয়ে রিসেপশন হোটেলের, এটা লবি। তো আমি একটু হালকা কভার করার চেষ্টা করছি, বাট আমি যেহেতু সেই সকালে বেরিয়েছি অ্যান্ড তারপর সারাদিন কাজ করার পর আমি আবার প্রায় দুপুরের দিকেই বলুন আমি তারপর হোটেলে এলাম। তো আমি খুবই এক্সস্টেড ছিলাম, তো আমি খুবই কম ভিডিও নিয়েছি হোটেলের। তো চেক ইন করে আমি সোজা চলে যাই আমার রুমের দিকে।
তো ফার্স্ট হচ্ছে গিয়ে ওরা আমাকে একটা রুম দিয়েছিল, যেটা একদম ওদের টপ ফ্লোরে ছিল। এই যে বাইরের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি। আর যেটা বলছিলাম, তো একদম টপ ফ্লোরে ওরা আমাকে একটা রুম দিয়েছিল, যেটা যেটা আমার সত্যি মানে খারাপ লাগেনি। ডেফিনেটলি রুমটা খুবই ভালো, যেহেতু টপ ফ্লোরে ছিল। বাট গিয়ে দেখি ওরা তখনও পর্যন্ত আমার রুমটা প্রিপেয়ার করে উঠতে পারিনি। তো তাই জন্য আমি রুমের কিছু ভিডিওর কিছু নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। যে দেখুন রুম থেকে রুমের বাইরের ভিউটা কীরকম লাগছে দেখতে। তারপর ওরা আমার রুম টুম রেডি করে দিয়ে ওরা চলে গেছিলো। বাট আমার রুমটা অতটাও মানে খুব একটা যে ভালো লেগেছিলো তাও বলবো না, আবার খারাপও লাগেনি। আমি ওদেরকে একবার রিকোয়েস্ট করাতে ওরা কিন্তু আমার রুমটা চেঞ্জ করে দিয়েছিলো। তো এই যে দেখুন আমি রুমের বাইরে বেরিয়ে এসে অনেকটা বাইরের দিকটা করে ওটা ভিউ দেখালাম। হ্যাঁ, যেটা আপনাদেরকে বলছিলাম, ওরা আমাকে রুমটা চেঞ্জ করে দিয়েছিলো। ওরা আমাকে আরও কয়েকটা রুমের অপশান দেয় যে ম্যাডাম আপনি তার নিচের ফ্লোরে কি কোনো রুম নিতে চান। তো তারপর ওরা আমাকে এই রুমটি প্রোভাইড করে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, এই রুমটি বেটার। অ্যাকচুয়ালি একদম টপ ফ্লোরে থাকতে আমি চাইছিলাম না, যে কারণে আমি তার নিচের ফ্লোরে একটা রুম নিয়ে নিয়েছিলাম। এই যে আমি মোটামুটি আমি আমার জামা কাপড় চেঞ্জ করে তারপর একটু রিল্যাক্স করছিলাম জানলার ধারে বসে বসে। তো তারপর আমি অর্ডার করে নিয়েছিলাম ক্র্যানবেরি জুস, অ্যান্ড তার সাথে পাহাড়ে যাবো আর মোমো খাবো না, সেই মোমো অর্ডার করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন। তারপরে আমি ডিনারে এই নুডলসটা অ্যাকচুয়ালি অর্ডার করি। তারপর রাতের দিকে আমি একবার বেরিয়েছিলাম বাইরে, মনে হলো সেখানে আমি গিয়ে দেখলাম জগন্নাথ দেবের মন্দির রয়েছে আমার হোটেলের একদম অপোজিটে। এবার বেরিয়ে দেখি যে মোটামুটি প্রায় সব দোকান প্রায় বন্ধ হব এরকম অবস্থা, রাস্তাঘাটে লোকজন খুবই কম। একটু এদিক ওদিক ঘুরে তারপরে আমি ভাবলাম না থাক, আর বেশি দূর যাওয়ার দরকার নেই, আমি আমার হোটেলে গিয়েই রেস্ট করি। তো যাই হোক, একটু রাতের রাস্তাগুলো আপনাদেরকে দেখানোর জন্যই আজকে আমার বাইরে বেরোনো। প্লাস নিজেও একটু দেখছিলাম যে রাতে অ্যাকচুয়ালি এই জায়গাগুলো কীরকম থাকে। তো এই যে আপনাদের বললাম যে বেশি আর ঘোরাঘুরি করিনি, একটুখানি ঘোরাঘুরি করেই তারপরে আমি রুমে চলে যাই। এই যে কারণ কালকে সকালবেলা আবার একটা কাজের জন্য বেরোতে হবে। তো এই যে পরের দিন সকাল, মেঘালয় বলুন বা শিলং বলুন, সেখান থেকে আমার তো মেঘালয় জায়গাটা খুবই ভালো লেগেছে। ইভেন আপনি যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু আমরা যতদূর জানি সেখানে কিন্তু মেঘালয়ের লোকজনদের কোনো দোষ নেই। তো অ্যাকচুয়ালি মেঘালয়ের একটা সাইড এর গল্প হয়তো আপনারা শুনেছেন বা দেখেছেন, বা প্রথমে হয়তো মনে হয়েছিল যে এখানকার লোকজনের নিয়ে কিছু নেগেটিভ জিনিস মনে হয়েছিল। বাট আমার তো এখন তো সেটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে, সবাই সেটা জানে যে কী অ্যাকচুয়াল জিনিস। তো আমার কিন্তু মেঘালয়ের মানুষজন এবং মেঘালয়ের পরিবেশ খুবই ভালো লেগেছে। তো সেই জন্যই আমি আরও পজিটিভ সাইডটা আপনাদেরকে দেখানোর জন্য আরও শেয়ার করলাম। তো তারপরের দিন সকালবেলা আমি বেরিয়ে গেছিলাম এলিফ্যান্ট ফলস দেখার জন্য। তো যেতে যেতে দেখি রাস্তার লেফট সাইডে মোটামুটি কিছু পাহাড় খুঁড়ে আর কি কিছু কাজ চলছে। আর বিশ্বাস করুন প্রচুর জ্যাম লেগে গেছিলো যাওয়ার টাইমে। তো আমি ভাবছিলাম যে এত জ্যাম কাটিয়ে আমি যাব আবার ফিরবো, তো কিভাবে মানে টাইমটা ম্যানেজ হবে, কারণ আমাকে তাড়াতাড়ি ফিরতেও হতো। তো সেই ক্ষেত্রে আমি সেদিনেও সেই যে দাদাটি যিনি গুয়াহাটি থেকে আমাকে শিলং এনেছিলেন, সেই দাদাটিকে আমি বলে দিয়েছিলাম দাদা আপনি আসবেন, এসে আমাকে এলিফ্যান্ট ফলটা ঘোরাবেন, পরের দিন ঘুরে তারপর আমাকে আবার নিয়ে আপনি গুয়াহাটি ব্যাক করবেন। তো সেই দাদাটি একদম টাইম মতো এসেছিলেন, কিন্তু উনিও অনেক তাড়াতাড়ি বেরোনোর সত্ত্বেও উনি কিন্তু এক্স্যাক্ট টাইমের থেকে মোটামুটি আধ ঘন্টা লেটেই আসতে পেরেছিলেন, কারণ ওখানে জ্যাম লেগে গেছিলো। তো দেখুন সুইজারল্যান্ডওয়ালা ভাইব এখানে পাওয়া যাচ্ছে। কেন সুইজারল্যান্ডওয়ালা ভাইব বললাম আপনারা নিজেরাই বুঝে দেখুন কেন বললাম, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেন আমি বললাম যে সুইজারল্যান্ডের ভাইব এখানে পাচ্ছি। তো যাই হোক, তারপর আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম জ্যাম কাটিয়ে এলিফ্যান্ট কেভ নয়, এলিফ্যান্ট ফলসের দিকে। বারবার কেভ বলে ফেলছি। যাই হোক, তো মোটামুটি রাস্তাটা একটু টালমাটাল ছিল একদম কাছাকাছিতে, বাট সবটা খারাপ ছিল না। যেটা বলবো এই যে আমরা এন্ট্রি নিচ্ছি এলিফ্যান্ট ফলসের দিকে, তো এন্ট্রি গেট থেকে কিন্তু অনেকটাই দূরে। আচ্ছা, এখানে একটা চেক পয়েন্ট ছিল যেটা বলিনি আছে, তো সেখানে অ্যাকচুয়ালি আমাদের টিকিট কাটতে হয়, আর ওনারা চেকও করে নেন যে গাড়িতে কী আছে না আছে সেই সব জিনিসগুলো। এই যে ভদ্রলোকটি দাঁড়িয়ে রয়েছেন উনি সব চেক করছেন।
যে কারা কীরকম পরিস্থিতিতে আছে বা কী কী জিনিস নিয়ে যাওয়া হচ্ছে, যেটা সত্যিই খুবই ভালো জিনিস আমার মনে হয়। তো গাড়িকে পার্ক করে এখানে আমি তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম ফলসের দিকে। আমি দাদাকে রিকোয়েস্ট করলাম, মানে যিনি গাড়ির ড্রাইভার তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যাবেন কিনা, বাট উনি বললেন না আমার তো দেখাই আছে, আপনি গিয়ে দেখে আসুন। বললাম ঠিক আছে, আমি একা একা এই যে সোলো ট্রিপের মজাই আলাদা। তো এসেছি একা, তো ঘুরবো তো একাই না ডেফিনেটলি। তো রাস্তার ধারে এই দোকানগুলো ছিল যেখানে অনেক রকমের মেঘালয়ের আমি বলবো স্পেশাল কিছু জিনিস বিক্রি হচ্ছিলো। তো ওখান থেকে আমি 3-4টে চাবি কিনে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। এবার হচ্ছে গিয়ে এক এক করে এক একটা ফলসের দিকে এগোনো। এখানে টোটাল 3টে ফলস আছে। তো প্রথমে আমি এগিয়ে যাচ্ছিলাম ফার্স্ট ফলসের দিকে। এখানে ফটো শ্যুট করার জন্য ড্রেসও ভাড়া পাওয়া যাচ্ছিলো, যেটা করার মতো সত্যি আমার ওদিন টাইম ছিল না, নাহলে আমি ডেফিনেটলি ওটাও করতাম। তো তাড়াহুড়ো করে আমি যতটা মানে তাড়াতাড়ি সম্ভব এগিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফল, এলিফ্যান্ট ফলসের ফার্স্ট ফল। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এবার হচ্ছে গিয়ে আমি এগোচ্ছি সেকেন্ড ফলসের দিকে, যেখানে আমাকে আরও একটু নিচের দিকে নামতে হবে। মানে ফার্স্ট ফল থেকে থার্ড ফল কিন্তু আমাদেরকে নিচের দিকে নেমে নেমে যেতে হবে, তবে গিয়ে দেখা যাবে। আর আমি একটাই জিনিস সবাইকে সাজেস্ট করবো, যাদের হাঁটুর খুবই প্রবলেম আছে তারা কিন্তু মানে চেষ্টা করতে যাবেন না থার্ড ফল পর্যন্ত যাওয়ার। ফার্স্ট টু সেকেন্ড ফল আমার মনে হয় আপনাদের জন্য ঠিক আছে। আমি কাউকে ছোটো করে বলছি না, অ্যাকচুয়ালি আপনাদেরকে সাজেস্ট করবো, কারণ আমার সেই প্রবলেম না থাকা সত্ত্বেও আমার যে সিচুয়েশান হয়েছিল, তো সেটা আমি চাই না আর বাকি কারোর সাথে হোক। তো যাই হোক, আমি এগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে সেকেন্ড ফলসের দিকে। এই যে দেখুন বাচ্চারা, তারা মনে হয় থার্ড ফল হয়ে তারা উঠে আসছে, সবারই একটা হাঁপিয়ে যাচ্ছে এরকম আমার মনে হচ্ছে। তখনও অবধি আমি ভাবছিলাম বাবা এত কেন হাঁপিয়ে যাচ্ছে সবাই, এত কী আছে এতটা নিচে, এরকম ব্যাপার। তখন অবধি আমি বুঝতে পারিনি যে মানে পরে গিয়ে আমারও সেম হাল হবে। তো যাই হোক, আমি আস্তে আস্তে সেকেন্ড ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে কতটা রাস্তা মানে ক্রস করে আর কি সেকেন্ড ফলসে যাওয়া যায়। এই যে এখনও পর্যন্ত আমি কিন্তু সেকেন্ড ফলের কাছে পৌঁছতে পারিনি। এটা হচ্ছে এই যে সেকেন্ড ফল, এলিফ্যান্ট ফলসের। এবারে দেখুন থার্ড ফল, ওই নিচে যে দেখা যাচ্ছে এটি হচ্ছে গিয়ে থার্ড ফল। সেকেন্ড ফল থেকে থার্ড ফলে নামতে গিয়ে আমাকে এই সিঁড়িগুলো দিয়ে নেমে একদম নিচে চলে যেতে হবে। এই যে ফাইনালি আমি পৌঁছে গেছি থার্ড ফলে। আর বিশ্বাস করুন এতটা ভালো লাগছিলো ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে, আমার মনে হচ্ছিলো আমি ওখানেই দাঁড়িয়ে থাকি আর ওখান থেকে যাবো না বাড়ি, এখানেই থাকি। মানে আমার খুবই সুন্দর লেগেছে জায়গাটা। আপনারাও দেখুন, আপনারা দেখে বলুন আমার এই যে চিন্তাভাবনা, এটা যেমন মনে হওয়াটা সেটা স্বাভাবিক কিনা। খুব সুন্দর একটা ভিউ। তারপর এই যে নিজেই নিজের ভিডিও করতে লাগলাম। আর সত্যি আমি খুব এনজয় করেছি একা একা এই ফলগুলোকে দেখে। তারপর এই যে উপরে যখন উঠে আসি তারপর আমার এই অবস্থা, আমি রীতিমতো হাঁপাচ্ছিলাম। অ্যান্ড আমি একটা বেঞ্চে বসে গেছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট ফলের সেই জায়গাটা যেখানটা আমি প্রথমে দেখিয়েছিলাম। তারপর ওখানে একটু ছোট্ট করে পেট পুজো করে নিলাম, এই যে চানা মিক্সটা নিয়ে। তো সেটাই খাচ্ছিলাম, খেতে খেতে আরও ফার্স্ট ফলের আশেপাশের ভিউগুলো দেখছিলাম। ভালো লাগছিলো সত্যি। তারপরে হচ্ছে গিয়ে ফেরার পালা, গুয়াহাটি আবার রিটার্ন করব। তো যাই হোক, বেরিয়ে গেছি গুয়াহাটির দিকে। আপনারা আবার আমার ওই যে রোড জার্নির ভিউটা আপনারা দেখুন।
স্পষ্ট করে লিখে দিয়েছে যে আউটসাইড ফুড নট অ্যালাউড। তো ডেফিনেটলি আমাকে ওখান থেকে অর্ডার করে খেতে হবে। যে ওনাদের ব্রেকফাস্ট মেনু, যেখান থেকে আমি ইডলি অর্ডার করবো বুঝতে ভেবেছিলাম। তারপর আমি অর্ডার করলাম ছাঁচ অ্যান্ড ওর সাথে ডোসা। এই যে ছাঁচটা ওরা আগেই দিয়ে চলে গেছিলো। ছাঁচ বলতে অ্যাকচুয়ালি এটা বাটার মিল্ক বলে এটাকে, তো সেটা আমি খেয়েছিলাম। আর ডোসা অর্ডার করেছিলাম, ডোসা খেয়েছিলাম একদম পেট তৃপ্তি করে। তারপর আমি আবার বেরিয়ে গেছিলাম, আমরা গুয়াহাটির দিকে রওনা দিয়েছি। ওয়েলকাম টু গুয়াহাটি অ্যাগেন। তো যাই হোক, পৌঁছে গেছি গুয়াহাটিতে। এবারের হোটেলটার সেরকম আমি ভিডিও নিতে পারিনি খুব বেশি, জাস্ট ভেতরের কিছু ভিউ আমি আপনাদেরকে শেয়ার করলাম। এটা হচ্ছে রিসেপশন অ্যান্ড আমি সব আমার ডকুমেন্ট জমা করে হোটেলের রিসেপশনের আশেপাশের ভিউগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। যেখানে গুয়াহাটির কিছু কালচারাল জিনিসপত্র ওয়ালে ওরা হ্যাং করে রেখেছিল। তো যাই হোক, আমি আমার রুমে মোটামুটি চলে এসেছি। দাদাটি হেল্প করছিলেন আমাকে, এসি वगैरह সেগুলো ঠিকঠাকভাবে চলছে কি না সেগুলো দেখে নিচ্ছিলেন। তো আজকের জন্য আমার রুম হচ্ছে এটা। হোটেলটির নাম হচ্ছে গেস্ট 365 হাউস। তো উনি এসিটা অ্যাডজাস্ট করে দিচ্ছিলেন। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, যেদিন আমি হোটেল থেকে চেক আউট করে ডিরেক্টলি কাজের জন্য বেরিয়ে যাই এবং কাজ সেরে একদম লাগেজ वगैरह সব কিছু নিয়েই বেরিয়েছিলাম। কাজ সেরে একদম এয়ারপোর্টে চলে যাই কলকাতা ফেরার জন্য। তো সেই দিন আমি সেই দাদাকেই দেখেছিলাম যে দাদা আপনাকে থাকতে হবে, কারণ আমি লাগেজটা নিয়ে সারাদিন কাজ করব। তো উনি থাকলে একটা সাপোর্ট থাকে, একটা ভরসাও থাকে, যেহেতু উনি লাস্ট 2-3 দিন ধরে আমার সাথে ছিলেন। উনি আমাকে অনেকটাই গাইড করেছিলেন গুয়াহাটি অ্যান্ড শিলং সম্পর্কে। তো যাই হোক, যেটা বলছিলাম, কাজ করতে বেরিয়ে গেছি। তো বৃষ্টি মোটামুটি গুয়াহাটিতে ভালোই হচ্ছিল সেদিন। তো কাজ শেষ করে আমি রীতিমতো এয়ারপোর্টের দিকে এগিয়ে যাই। এই যে গুয়াহাটি এয়ারপোর্টে আবার এন্ট্রি নিচ্ছি। তো এবারে আমি আর লাগেজ ড্রপ করিনি, যা ছিল সবটাই আমি হ্যান্ড লাগেজে নিয়ে চলে গেছিলাম, যে কারণে আলাদা করে লাইন দিয়ে লাগেজ ড্রপের কিছু ব্যাপার ছিল না। তো এরপর জাস্ট ফ্লাইটে কিছু ভিডিওই আমি নিয়েছি, তারপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি কলকাতা পৌঁছানোর, কারণ 3 দিন ধরে খুবই এক্সস্টেড ছিলাম, খুবই টায়ার্ড ছিলাম। তো আপনারা জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে, কী কী ইমপ্রুভমেন্ট আমি আনতে পারি আমার ভিডিওতে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমাকে আরও ইন্সপায়ার করবেন, যাতে করে আমি আরও ভিডিও আনতে পারি। তো আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। ফ্লাইটে বোর্ডও করে গেছি। বাই বাই, সি ইউ অ্যাগেইন।